মিম। সময়টা তখন 2008 সাল। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কোনো একটি গ্রামে মামার বাসা থেকে লেখাপড়া করতাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সেই সময় কোনো একদিন জানতে পারলাম আমার কাজিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবা প্রথমে রাজি না থাকলেও হঠাৎ করে রাজি হয়ে যান। আমার কাজিনের পুরো ফ্যামিলি তখন ঢাকায় থাকতো। যদি আমার চাচার কথা বলতে চাই, তিনি অনেক টাকা পয়সার মালিক এবং খুবই ভালো মানুষ ছিলেন। কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। তার বাবা, অন্যান্য চাচারা এবং দাদুর সাথে সম্পর্ক ছিল খুবই ভালো। শুনেছিলাম ওই চাচার ওয়াইফ একবার দাদুর সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। তখন চাচা চাচিকে তার ঘর থেকে বের করে দিয়েছিলেন। যাই হোক, চাচার ছিল 2 ছেলে 1 মেয়ে। ছোট ছেলের সাথে আমার বিয়ের কথা হয়েছিল। আমার চাচা আমার জন্য একটি মোবাইল ফোন নিয়ে আসে তার ছোট ছেলের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমাদের দেখা কখনো হয়নি, বিয়ের আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন একবার দেখা হয়েছিল গ্রীষ্মের ছুটিতে। চাচা আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন ঢাকায়। প্রথমে আমার ফিয়ন্সেকে আমার ভালো না লাগলেও আস্তে আস্তে তার সাথে ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে ভালো লাগতে শুরু করে। ফ্যামিলির সবাই রাজি ছিল এবং সে যথেষ্ট হ্যান্ডসাম ছিল। লেখাপড়া বাদ দিয়ে যতটুকু সময় পেতাম রাত তার সাথে কথা বলতাম। আমার একটু সমস্যা হতো, কারণ আমার মামা ছিল প্রচণ্ড রাগী। সবাই মামাকে ভয় পেত, আমিও মামাকে অনেক ভয় পেতাম। তাই আমি রাতে কথা বলতে চাইতাম না। কিন্তু আমার ফিয়ন্সে রাতেই বেশি কথা বলতে চাইতো আমার সাথে। একদিন যদিও ফোন অলওয়েজ সাইলেন্ট মোডে থাকতো, হঠাৎ করে রাত 1টার সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার ফিয়ন্সে আমাকে কল দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করার জন্য বাইরে যাওয়ার চিন্তা করি। যেহেতু ঘরটি ছিল টিনের ঘর, এক পাশে কথা বললে অন্য পাশে কেউ শুনতে পারতো। তাই মামার ভয়, ভাবলাম উঠোনে যেয়ে কিছুক্ষণ কথা বলে আসি। মামার বাড়িটা ছিল এমন, বাথরুমে যাওয়ার জন্য বাইরে যেতে হতো। মামার বাড়ির পাশে ছিল বিরাট এক জঙ্গল। অনেক মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে ওই জঙ্গলে। জঙ্গল এত অন্ধকার থাকতো যে মানুষ দিনে যেতেই ভয় পেত। জঙ্গলের পরেই ডোবা টাইপের একটা পুকুর, বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের পরেই ছিল আমার মামার বাড়ি লাগোয়া পুকুরের পাড়ে ছিল একটা তুলো গাছ। গ্রামের ভাষায় আমাদেরকে মান্দার গাছ বলি। এই গাছটি পুকুর পাড়ের জঙ্গলের কাছাকাছি অবস্থিত। যাই হোক, আমি আমার ফিয়ন্সের ফোন পেয়ে আস্তে আস্তে দরজা খুললাম যাতে মামা টের না পায়। তারপর উঠোনে যেয়ে তাকে ফোন ব্যাক করলাম। এক রিংয়েই ফোন ধরলো সে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার মনে হলো যে আমার মামা আমার কথা শুনে ফেলবে আর আমার একটু দূরে যাওয়া উচিত। এই চিন্তা করতে করতে আর কথা বলতে বলতে বাড়ির সীমানায়, অর্থাৎ শেষ সীমানায় যেয়ে দাঁড়ালাম। তারপরও শান্তি পাচ্ছিলাম না মনে, ভয় লাগছিল এই বুঝি মামা শুনে ফেলবে। এই ভেবে হাঁটা শুরু করলাম এবং যে একটা বাঁশের সাথে হেলান দিয়ে কথা বলতে শুরু করলাম। কিন্তু একটু পর মনে হলো পুকুর পাড়টা সবচেয়ে নিরিবিলি, ওইখান থেকে কথা বললে কেউ শুনতে পাবে না। সেই জন্য আমি পুকুর পাড়ে মান্দার গাছটার দিকে হাঁটা শুরু করলাম। এভাবে মান্দার গাছের নিচে দাঁড়িয়ে 20 মিনিটের মতো কথা বললাম। হঠাৎ করে দেখলাম প্রচণ্ড ঝড় উঠেছে, বাঁশের আগাগুলো বাতাসে ভেঙে যাচ্ছে। কিন্তু আমি খেয়াল করলাম ঝড় বাতাস শুধু বাঁশ গাছের আগায় হচ্ছে, বাঁশের গোড়া বা আমার গায়ে কোনো বাতাস লাগছে না। আমি ভাবলাম অনেক গাছপালা, এই জন্য নিচে বাতাস আসতে পারছে না। কোনো কিছু পাত্তা না দিয়ে কথা বলছি, এমন সময় হঠাৎ করে লাইনটা ড্রপ করে গেল। আমি চারপাশে তাকিয়ে চিন্তা করলাম এটা আমি কোথায় আছি। প্রচণ্ড অন্ধকার, ঝড় বাতাস চারিদিকে হচ্ছে, সব কিছু যেন ভেঙে পড়বে। আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল আর আমি চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। 20 থেকে 30 সেকেন্ড সময় লাগলো বাড়ির সীমানায় প্রবেশ করতে। বাড়ির সীমানায় প্রবেশ করে একবার পেছনে ফিরে তাকালাম, দেখলাম কোনো ঝড় না, কোনো বাতাস না, কোনো কিছু না, স্বাভাবিক যেন এখানে ঝড় কখনো আসেইনি। যাই হোক, আমি ভাবলাম ঝড় হয়তো এসে হঠাৎ করে থেমে গেছে। কোনো চিন্তা না করে আস্তে আস্তে রুমে প্রবেশ করলাম। ঘড়ি দেখলাম 2:01 দেখাচ্ছে। বিছানায় যে আমি আমার ফিয়ন্সকে একটা টেক্সট করলাম, যেহেতু কথা শেষ হয়েছিল না। টেক্সটে বললাম যে অনেক রাত হয়েছে, আমি আজকে আর কথা বলতে পারবো না, সকালে কথা হবে, টেক্সট ব্যাক করো। এভাবে অনেকক্ষণ কথা হওয়ার পর কোনো টেক্সট না পেয়ে আমার মধ্যে অস্থিরতা কাজ করতে লাগলো। চিন্তা করলাম ওয়াশরুমে গেলেও তো এতক্ষণ লাগার কথা না, সে কি তার ফোন দেখেইনি? তাকে অনেকবার কল দিলাম, কল রিসিভ করলো না। লাস্ট কল দিয়ে ঘুমিয়ে যাবার চিন্তা করে আবার আস্তে আস্তে গেট খুলে টয়লেটের উদ্দেশ্যে গেলাম।
লাস্ট কল যখন রিসিভ করলো তখন তারও বড় বোন অর্থাৎ আপু আমাকে যেটা জানালো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপু বলল তার ভাই 10টার সময় বাসায় এসেছে, 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। সে এতই টায়ার্ড ছিল যে রুমে যেয়ে ঘুমানোর টাইম পায়নি। আপুর সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে ঘুমিয়ে গেছে এবং আপু তার প্রেজেন্টেশনের কাজ ড্রয়িং রুমে বসে বসে করছে 3-4 ঘন্টা। আমি ফোন রেখে মোবাইলে টাইম দেখলাম 3টা বাজে। আমি মনে মনে ভাবলাম কে ছিল তাহলে আমাকে ফোন দিল 1টার দিকে, আর কার সাথে কথা বললাম জঙ্গলে যে। প্রচণ্ড ভয় পেলাম কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না। আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতে গিয়েছিলাম। এসব চিন্তা করতে করতে ঘরে এসে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো সেটা পরের দিন সন্ধ্যা 6টা। আমার আশেপাশে দেখে অনেক আত্মীয় স্বজন এবং আমার আব্বু আম্মুর একজন মামা ছিলেন যিনি ছিলেন মৌলানা। আমার মুখের উপরে ঝুঁকেছিলেন তিনি, কি বিড়বিড় করে পড়ছিলেন আর ফোঁ দিচ্ছিলেন। পরে জানলাম দুপুর গড়িয়ে সন্ধ্যা, আমাকে অনেকবার ডাকাডাকি করা হয়েছে, আমি উঠি নাই। নানু ভেবেছিল স্বাভাবিকভাবেই আমি ঘুমাচ্ছি, কিন্তু কোনো কারণে মৌলানা সাহেব আমাদের বাসায় এসেছিলেন এবং তিনি দেখলেন আমার প্রচণ্ড জ্বর এবং তিনি একটু ঝাড়ফুঁকের ব্যবস্থা করলেন। গ্রামাঞ্চলে ঝাড়ফুঁক এগুলোই বেশি চলে ডাক্তারের থেকে। মৌলানা নানাভাবে আমাকে একটু পানি পড়া খাওয়ালেন। সবাই চলে গেলে উনি আমাকে বললেন, রাতে বাইরে একা একা কোথাও যেও না, তুমি যেখানে কল্যাণ ভাবছো সেখানে হয়তো তোমার অকল্যাণ নিহিত। আমি কিছুই বুঝলাম না, শুধু তার যাওয়ার দিকে চেয়ে রইলাম। পরে শুনেছিলাম ওই রাতটি ছিল হাজরা ফাটার রাত, গ্রামাঞ্চলের ভাষায় যেটা অমাবস্যার থেকেও ভয়ঙ্কর, ঘুটঘুটে অন্ধকার। পারতপক্ষে এই রাতে সন্ধ্যার পরে কেউ বাইরে বের হয় না। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাক চলছিল। কি ভেবেছেন এখানেই ঘটনা শেষ? এটা তো সমস্যার শুরু মাত্র। 1 মাস পরে আমার চাচা চাচি পুরো ফ্যামিলি সহ গ্রামে বেড়াতে আসে এবং সব চাচারা ফ্যামিলি সহ গেট টুগেদার করার জন্য চলে আসে। আমিও বাড়িতে যাই কিছুদিন থাকার জন্য। হঠাৎ করে আমি তার ফ্যামিলিতে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। যেমন চাচা আর আগের মতো অন্য চাচাদের সহ্য করতে পারছে না, দাদুর সাথে খারাপ ব্যবহার করছে। এরই সাথে অন্য একটি জিনিস লক্ষ্য করলাম, আমার ফিয়ন্সের বোন অর্থাৎ ওই চাচার একমাত্র মেয়ের সাথে কিছু আজগুবি ঘটনা ঘটছে। একদিন সে অন্যান্য কিছু কাজিনদের সাথে কথা বলছিল, একটি রুমে ঢুকেছিল এবং যখন বের হয়েছিল রুম থেকে দেখলাম তার গায়ের জামায় অনেক ছেঁড়া ছেঁড়া, কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলে যেমন জামা ছিঁড়ে ছিঁড়ে যায়, পুড়ে পুড়ে যায় সেরকম, এবং ছেঁড়াগুলোর চারিদিকে হলুদ দাগ হয়ে আছে। সে নিজেও জানে না তার জামার এই অবস্থা। একজন দেখলো এমন কেন জামাটা, অথচ ওই মুহূর্তে আমি ওই রুমের সামনেই বসেছিলাম। আমি দেখেছিলাম জামাটি ঠিকই ছিল ঢোকার সময়। এরপর ওই আপুর আম্মা আমার চাচি আসলো এবং তিনি বলল, এটা ধরার দরকার নেই, রেখে দে, এটা পলিথিনের ব্যাগে রেখে দে, এটাকে নিয়ে দেখবো কেন এমন হলো। আমি কিছুই বুঝলাম না উনি কাকে দেখাবার কথা বলল, কিন্তু আমি আপুর এই অবস্থা দেখে খুবই দুঃখ পেয়েছিলাম এবং আমার ফিয়ন্সের বড় বোন ছিলেন তিনি। এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল সেদিন, যেগুলো আমি নিজের চোখেই দেখেছিলাম। যাই হোক, বেসিক্যালি সবাই এসেছিল দাদুর অসুস্থতার কারণে, কিন্তু ওই চাচার আচার আচরণে দাদু আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে দাদু মারা যান। এরপর আমার বড় চাচা এবং অন্যান্য চাচাদের প্রেশার দিতে থাকে জমি জমাগুলো ওনাদের কাছে বিক্রি করে দেবার জন্য, কিন্তু আমার বাবাকে বলে, মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেব, এগুলো এমনি লিখে দে, এগুলো তোর সব মেয়েরই থাকবে। তার কথা শুনে আমার বাবা খুব অবাক হন। এই ভাই ছিল সবচেয়ে উদার মনের ফ্যামিলির মধ্যে। আমার বাবা রাজি হয়নি, কারণ আমার একটি ছোট ভাই ছিল এবং তিনি বলেছিলেন আমার মেয়ের কিছু দরকার হলে আমার কাছ থেকে নেবে, তার তো অংশ আছে এখানে। এটা শোনার পর থেকে চাচা চাচি আমাদের বিয়ের ব্যাপারটা আর মানতে পারছিলেন না। অনেক ঝামেলার এক পর্যায়ে আমাদের বিয়েটা ভেঙে যায়। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমার উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। চাচার কথা ছিল তিনি বড় ছেলে, তাই হিসাব অনুযায়ী অন্য কেউ জন্ম না নিলে সব সম্পত্তি তারই পাওয়ার কথা। সে গ্রামের কিছু গুন্ডা লোকদের নিয়ে আমাদের কিছু জায়গা দখল করলো এবং আমাদের জায়গায় বিল্ডিং বানাতে গেল। তখন বাবা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবে। ঠিক তখনই বাবা ব্রেন স্ট্রোক করে বসলো। 1 সপ্তাহ বাবা সার্ভাইভ করেছিল, তারপর বাবা মারা যান। মারা যাবার ঠিক 1 সপ্তাহ পরে আমাদের ঘরের সামনে পুকুর পাড়ের 2টি জলজ্যান্ত তাল গাছও মারা যায়, যেটা আমার আম্মু লক্ষ্য করেছিল। আমার আম্মু খুবই পরহেজগার ছিলেন, একজন মহিলা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সন্ধ্যায় কোরআন শরীফ পড়তেন, বিভিন্ন মহিলাদের মাহফিলে যেতেন এবং অনেক
আমল করতেন। একদিন আম্মু আমাকে বড় হুজুরের বউয়ের কাছে নিয়ে গেলেন। তিনি তার হাজবেন্ডের সাথে কথা বলবে বলে একদিন পরে আসতে বললেন। পরের দিন গেলাম। যাওয়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হলো। বড় হুজুর পর্দার আড়াল থেকে কথা বলতে শুরু করলেন আমাদের সাথে। বড় হুজুর আম্মুকে বললেন, এই মেয়ের তো এখানে বহু বছর আগে থেকে কালো জাদু করা হয়েছে এবং আমাদের বাড়িতে দুটি গাছ মরে গেছে। গাছ দুটি কেটে তার গোড়ায় যা পাবো সব বিসমিল্লাহ বলে পুড়িয়ে ফেলতে হবে এবং 2টা তাবিজ তার কাছ থেকে এনে আমরা সেই অনুযায়ী বাড়িতে যাবার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু বৃষ্টি তখনও থামে নাই। আমাদের বাড়িটা ছিল অনেক দূরে, তাই আমরা বৃষ্টিতে ভিজেই বাড়িতে যাওয়ার কথা চিন্তা করলাম। কিন্তু হুজুর আমাদের থামিয়ে দিয়ে তার বউকে কিছু একটা আমাদের ওপর ছিটিয়ে দিতে বললেন। তিনি বললেন, যাই হোক না কেন কোনো ভয় পেও না আর কাউকে কিছু বলো না। আমরা বাসা থেকে বের হয়ে রওনা দিলাম। এমনই আশ্চর্য হয়েছিলাম, সেদিন বাসায় আসার আগ পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই। কিন্তু আমাদের আশেপাশে তুফান হয়ে যাচ্ছিল। পরদিন গাছ কাটা হলো। একটি গাছের নিচ থেকে পাওয়া গেল ছোট মাটির হাড়ির মধ্যে বিভৎস চেহারার একটি ব্লার টাইপের ছবি এবং শুকনো রক্তের ছাগলের মাথার সাথে লাগানো একটি তাবিজ, এবং অন্যটির নিচে পাওয়া গেল একটা নখ, একটা ছোট চুল, একটা তাবিজ আর আব্বুর কাপড়ের কিছু অংশ যেটা অর্ধেক পোড়ানো হয়েছিল। হুজুরের কথা মতো সব কাজ শেষ করে পরের দিন তাবিজ হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুর আমাদেরকে বলল, আমাকে জোড়া কবরের মাঝখানে তাবিজ করা হয়েছে এবং আমার উপরে 7 জন জিন চাল করা হয়েছে। হুজুর বলেছিল সবাইকে সারাতে পারলেও রাধ নামের একটি জিনকে আমার থেকে কিছুতেই আলাদা করতে পারেননি। হুজুর বলেছিলেন একবার নদী পার হলে ব্ল্যাক ম্যাজিকের আসর কমে যায়। যেহেতু লেখাপড়ার জন্য আমার ঢাকায় আসতে হতো, সেজন্য আমাকে পদ্মা পার হতে হতো প্রায়। তাই ঢাকা থেকে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে আমি মিষ্টি খাওয়া দেখতাম স্বপ্নে প্রায়। ঢাকার এক হুজুর তো বারবার তাবিজ কাটতে কাটতে আমার ওপরেই বিরক্ত হয়ে যায়। হুজুর আমাকে বলেছিল আমার বড় চাচি কখনো আমাকে কিছু দিলে আমি যেন না খাই এবং তার সাথে আমাদের কোনো ব্যাপার শেয়ার না করতে। আমাদের পুরো ফ্যামিলি এবং চাচার সাথে অনেক খারাপ কিছু করেছে সে। চাচি ছিলেন একজন বিহারি আর এই কারণে আমার চাচারা তাকে পছন্দ করতো না। জানি না চাচা কেন তাকে বিয়ে করেছিল। আজ আমার 29 বছর বয়স, আজও আমার বিয়ে হয় নাই। সব ঠিক থাকলে লাস্টে বিয়েটা আর হয় না। শুনেছি আমার ওই চাচার মেয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার ফিয়ন্সের 4-5 বার বিয়ে হয়ে গেছে আর তাদের বড় ছেলে এবং ছেলের বউয়ের সাথে এমন কিছু করার সময় ধরা খেয়েছিল চাচি, তারা এখন আর মায়ের হাতে কিছু খায় না। ইভেন মায়ের চেহারা পর্যন্ত দেখে না, পাশাপাশি অন্য ফ্ল্যাটে থেকেও। এত কিছুর পরও আমার কিছু প্রবলেম এখনো রয়ে গেছে। এখনো উল্টাপাল্টা স্বপ্ন দেখি যেটাতে আয়াতুল কুরসি পড়তে ভুলে যাই। এখনো আমার সামনে আমার কোনো কাছের মানুষের সাকসেস আমার কানে একবার আসলেই ওইটা নষ্ট হয়ে যায়, ইত্যাদি নানা কিছু। আমি জানি না মানুষ এগুলো করে কি মজা পায়। নিজেদের জেদ আর হিংসার কারণে এরকম সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত করেন। এটাই ছিল আমার ঘটনা।